ঠিক এই সময় অন্ধকার ফুঁড়ে একটি ছায়ামূর্তি সাক্ষ্যর বাইকের সামনে এসে দাঁড়ালো। সাক্ষ্য জোরে ব্রেক করল। এই শব্দে কাছাকাছি কোনো গাছ থেকে পাখি ডানা ঝাপটালো। ভয় পেয়েছে নির্ঘাত। অনেক দূর থেকে এই সময় কুকুরের কান্না ভেসে এলো। সাক্ষ্য ছায়ামূর্তির দিকে তাকালো। তার বাইকের আলোয় দেখতে পেল একটি এঁটেল মাটি রঙের মেয়ে দাঁড়িয়ে আছে। অপূর্ব তার মুখশ্রী, দুর্গা ঠাকুরের মতো টানা টানা চোখ জোড়ায় ঘন কাজল, মেয়ের চোখে অপার রহস্য। তার কোমর ছাপানো খোলা চুলে একগুচ্ছ সাদা ফুল, টকটকে আগুন রঙের কাপড় পরনে। সাক্ষ্য স্খলিত গলায় বলল, কে? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প বুনো ফুলের গন্ধ। রচনা ও পাঠ লীনা গঙ্গোপাধ্যায়। বুনো ফুলের গন্ধ। ডক্টর বৈরাগীকে মিট করে উঠতে উঠতে রাত 8:30 বেজে গেল সাক্ষ্যর। অথচ বিকেল 4টে থেকে বেশি বসে আছে। সকাল থেকে রোগী দেখে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ডাক্তারবাবু বাড়িতে বিশ্রাম নেন। 3টে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন ডক্টর আলম। লাভপুরের কাজ সেরে আসতে দেরি হলো বলে ডাক্তারবাবু চেম্বারে ঢুকে গেলেন। সকাল থেকে সন্ধে 7টা অবধি রোগী দেখেন নিয়ম করে। মাঝে শুধু স্নান খাওয়ার জন্য ঘন্টা 2-এর ফাঁক। এর মধ্যে ঢুকে যেতে না পারলে রাতে যে কখন ছাড়া পাওয়া যাবে কেউ বলতে পারে না। আজ সাক্ষ্যরও সেই অবস্থা দাঁড়ালো। সন্ধে 7টা থেকে 9টা ডাক্তারবাবু বেশ খোশ মেজাজে থাকেন। তখন যারা আসে তাদের সঙ্গে রীতিমতো মজলিস বসিয়ে দেন। সেই চক্করে পড়ে আজ সাক্ষ্যর বাড়ি যাওয়াটাই বুঝি বরবাদ হয়ে যায়। এমনিতেই কিছুদিন হলো ও প্রমোশন পেয়ে এরিয়া ম্যানেজার হয়েছে। তারপর থেকেই এদিক ওদিক ছোটা। এরপর তো মাসে 2-3 দিনের জন্য কনফারেন্স আছেই, সবগুলোই রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। আজ মৌয়ের মুখটা মনে করে সাক্ষ্যর বেশ কষ্ট হলো। একা হাতে মেয়ে সামলানো, বাবা মায়ের দেখাশুনো করা, লোকটৌকিকতা সামলানো, সব ওকেই করতে হয়। বোনটার কাছাকাছি বিয়ে হয়েছে, তার আবার বাচ্চা কাচ্চা হবে, তাই যখন তখন বাপের বাড়ি চলে আসে। মৌ তো প্রায়ই বলে, তোমার আর কি, তুমি তো মাস গেলে কটা টাকা ফেলে দিয়েই খালাস, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি যে কি করি তা আমিই জানি। আজ বাড়ি থেকে বেরোনোর সময় মৌ পই পই করে বলে দিয়েছিল, রাতে কিন্তু ফিরে এসো। তার কারণও আছে। মৌয়ের খুড়তুতো ভাই আর ওর বউ বিদেশ থেকে এসেছে। মৌ কাল তাদের নেমন্তন্ন করেছে। সকালে ঘুম থেকে উঠে গড়িয়াহাট বাজার থেকে মাছ কিনতে যাওয়ার কথা। এখন সাক্ষ্য ভাবছে, এই পলাশপুর থেকে বোলপুর পৌঁছতেই তো পাক্কা ঘণ্টাখানেক। তারপর কোন ট্রেন পাবে আর কখন যে কলকাতা পৌঁছবে কে জানে। এখন মনে হচ্ছে আজ হয়তো আর বাড়ি ফেরাই হবে না। কাল সকালে যখন বাড়ি পৌঁছবে তখন মৌয়ের মুখ কল্পনা করে রীতিমতো ভয় পেয়ে গেল সাক্ষ্য। মৌ রেগে গেলে মুখে কিছু বলে না, কথা বন্ধ করে দেয়। অনেক সাধ্য সাধনার পর যদি বা কথা বলে, তার ভেতরে এমন হুল থাকে যে সাক্ষ্য একেবারে বিপর্যস্ত হয়ে যায়। সাক্ষ্য যখন রাত 8:30টায় ডাক্তার বৈরাগীকে তার কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করার ব্যাপারে রাজি করিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েছে, তখন ডাক্তারবাবু বললেন, সাবধানে যেও, এদিকে তেনাদের বসবাস আছে। ঘরে তখন আরও 2-4 জন লোক, এরা আশেপাশে থাকে আর এই সময় ডাক্তারবাবুর সঙ্গে খেজুর করতে আসে। তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল, আজ আবার শনিবার, তাই অমাবস্যা। সাক্ষ্য এসব কিছু মানে না। ভূত প্রেত দত্তি দানও যদি থাকেও তাতে তার কিচ্ছু এসে যায় না। সাক্ষ্যর সাফ জবাব, তারা তাদের মতো থাক, আমি আমার মতো, তাদের সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। সাক্ষ্য বাইকে ঝড় তুলে বেরিয়ে পড়ল। রাস্তায় কোনো আলো নেই। যেতে যেতে বুঝতে পারছে দুপাশে ধান কাটা শূন্য মাঠ এলিয়ে পড়ে আছে দুঃখিনী মেয়ের মতো। আজ আকাশে চাঁদের আভাটুকু নেই। নিকষ কালো আকাশের বুকে অসংখ্য তারা ফুটে আছে।
এসব দিকে বায়ু দূষণ কম বলে তারাগুলো অনেক বড় লাগছে। মনোরম হাওয়ায় শরীর জুড়িয়ে যাচ্ছে স্বাক্ষর। সে মনে মনে হিসেব করছে, 9:30টার মধ্যেও যদি পৌঁছে যেতে পারি তাহলে একবার চেষ্টা করে দেখব কোনো ট্রেন পাওয়া যায় কি না। সে এই নির্ঝুম ফাঁকা রাস্তায় বাইকে প্রচুর স্পিড তুলে দিল। এইসব গাঁগঞ্জে লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, খুব ভোর ভোর উঠতে হয় তাদের, তাই পথঘাটে একটাও লোক নেই। স্বাক্ষর মনে হচ্ছে সে যেন কোনো মৃত নগরী পার হয়ে যাচ্ছে। বাইক চালাতে চালাতে স্বাক্ষর একটু আনমানা হয়ে গেল। হঠাৎই বছর 2-এর তুরতুরির কয়েকটি দাঁত ওঠা চাঁদপানা মুখটা মনে পড়ে গেল। খুব চটকাতে ইচ্ছে করছে মেয়েকে। তার আদো আদো গলায় বাবা বলে ডাক আর খুশিতে ঝিরঝিরে হাসি যেন স্পষ্ট শুনতে পেল। স্বাক্ষর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ একটা ডাক ডাকলো মনে, আর যদি কখনো দেখা না হয় মেয়েটার সঙ্গে। এমন ভাবনায় নিজেই অবাক হলো। তার মৌয়ের কথাও মনে হলো বইকি। এখন তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে আর কোনো রোমান্স অবশিষ্ট নেই ঠিকই, সবটাই ম্যাটার অফ ফ্যাক্ট। তবু মনে হলো মৌয়ের কাছে অদ্ভুত এক নিরাপত্তা আছে, যা সে আর কখনো কোথাও খুঁজে পায় না। সাক্ষ্য মনে মনে ভাবছে কত তাড়াতাড়ি সে বাড়ি ফিরবে। সাক্ষ্য সিদ্ধান্ত নিল আজ যত রাতই হোক সে ফিরবে। তার মনের এই দুর্বলতায় সে নিজেই যথেষ্ট অবাক হলো। আর ঠিক এই সময়ই অন্ধকার ধান কাটা মাঠে দপ করে একটি আলো জ্বলে উঠল। আলোটা নিভে গেল না, বরং হাউইয়ের মতো আকাশের দিকে উঠে হারিয়ে গেল, মিলিয়ে গেল। সাক্ষ্য বুঝতে পারল না এই আলোর উৎস কি। সে এ নিয়ে মাথা না ঘামিয়ে সোজা এগিয়ে গেল। আকাশে এখন তারাদের আসর বসেছে। নীল রঙের বিন্দুগুলো জ্বলছে, নিভছে, নিভছে, জ্বলছে। তারা যেন আকাশ থেকে মাটির দিকে নেমে আসছে। তারা পাক খেতে খেতে নামছে। নামতে নামতে কিছু তারা নিভে যাচ্ছে। যা হঠাৎ ঝলমল করে উঠেছিল তা আচমকা নিভে গিয়ে মাঠঘাট, পথ আরো আঁধার করে তুলল। কিছু তারা যারা শেষ পর্যন্ত নেমে আসতে পারল, তারা যেন সাক্ষ্যর বাইকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে চাইছে। তারা সাক্ষ্যকে ঘিরে ফেলতে চাইছে, তাদের ঘেরাটোপে বন্দি করে ফেলতে চাইছে। অবশেষে সব তারা নিভে গিয়ে মাটি এবং আকাশ ঘন আঁধারে ঢেকে গেল। সাক্ষ্য মন থেকে যত ভুলভাল ভাবনা ঝেড়ে ফেলে দিতে চাইল। সে এখন এক মনে বাইক চালাচ্ছে, ঝড়ের গতি তার বাইকে। ঠিক এই সময় অন্ধকার ফুঁড়ে একটি ছায়ামূর্তি সাক্ষ্যর বাইকের সামনে এসে দাঁড়ালো। আর একটু হলেই একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সাক্ষ্য জোরে ব্রেক করল। এই শব্দে কাছাকাছি কোনো গাছ থেকে পাখি ডানা ঝাপটালো, ডেকে উঠল। ভয় পেয়েছে নির্ঘাত। অনেক দূর থেকে এই সময় কুকুরের কান্না ভেসে এলো। সাক্ষ্য ছায়ামূর্তির দিকে তাকালো। তার বাইকের আলোয় দেখতে পেল একটি এঁটেল মাটি রঙের মেয়ে দাঁড়িয়ে আছে। অপূর্ব তার মুখশ্রী, দুর্গা ঠাকুরের মতো টানা টানা চোখ জোড়ায় ঘন কাজল। তার চোখ থেকে খানিকটা ছড়িয়ে গিয়েছে। মেয়ের চোখে অপার রহস্য। তার কোমর ছাপানো খোলা চুলে একগুচ্ছ সাদা ফুল, টকটকে আগুন রঙের কাপড় পরনে। সাক্ষ্য স্খলিত গলায় বলল, কে? মেয়েটি গলায় কাতর আবেদন নিয়ে বলল, মৌ ওই কাঁটোতে থাকি কিনে, মেলা দূর থেকে আসছি, আর হাঁটতে তো পারছি লাই, মুখে মোর ঘরটাতে পৌঁছায় দিবি? মেয়ে এই কথা বলে তার ঝকঝকে সাদা দাঁতে হেসে উঠল, যেন একগুচ্ছ মুক্ত আলো হয়ে জ্বলে উঠল সারা মুখে। তার চোখের গভীরে কিসের ঝিলিক। ওই চোখের গভীরে সহস্রবার ডুব দেওয়া যায়, মৃত্যু নিশ্চিত জেনেও। সাক্ষ্য মেয়েটির চোখের দিকে তাকিয়ে ইউহল হয়ে গেল। তার সবকিছু কেমন এলোমেলো হয়ে উঠল। সে যে একজন ঘোরতর সংসারী মানুষ, বউ মেয়ে নিয়ে তার আঁটোসাঁটো সংসার, সেসবের ওপর যেন চৈত্রের বাতাস খেলে গেল। সে একবার ভাবল, বলে দেয় তার ট্রেন ধরার তাড়া আছে, তার পক্ষে মেয়েটিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু মেয়ের চোখে তখন অপার রহস্যের ঝিলিক। এই রহস্যের কাছে বশীভূত হয়ে গেল সাক্ষ্য। একটা ঘোর লাগা গলায় বলল, ওঠো। মেয়েটি খিলখিল করে হেসে উঠল। তারপর লাল শাড়ির আঁচল উড়িয়ে সাক্ষ্যর গাড়িতে উঠে বসল। অনেকক্ষণ থেকেই একটা বুনো গন্ধ সাক্ষ্যর নাকে ভেসে আসছিল।
মেয়েটি সাক্ষ্যর পাশে বসতে ওই বনজ গন্ধ আরও গাঢ় হয়ে উঠল। এবার সোজা রাস্তা ছেড়ে সাক্ষ্যর বাইক মেয়েটির নির্দেশে মাঠের পথ ধরল। এবড়ো খেবড়ো মেঠো পথ, কোথাও কোথাও ধানের গুঁড়িতে ধাক্কা লেগে গাড়ি টালমাটাল হয়ে যাচ্ছে। সাক্ষ্যর এখন নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। মেয়েটি যেমন যেমন নির্দেশ দিচ্ছে সে তেমন তেমন যাচ্ছে। সাক্ষ্য যে এভাবে কত দূর এলো তাও আর তার হিসেবে নেই। এইভাবে গাড়ি চালাতে চালাতে এখন তার ঘুমে দু চোখ বুজে আসছে। তার যেন দীর্ঘ দীর্ঘ বছরের ঘুম জমা হয়ে আছে। সাক্ষ্য প্রায় ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ থেকে সে আর ওই বুনো গন্ধটা পাচ্ছে না। হঠাৎ এক ঝাঁকুনিতে ঘুমের চটকা কেটে গেল সাক্ষ্যর। আর কতদূর জিজ্ঞেস করবে বলে পেছনে তাকাতেই দেখতে পেল বাইকের পেছনে কেউ নেই। সাক্ষ্যর বুক ধড়াস করে উঠল। বুকের মধ্যে ঢিপঢিপ আওয়াজ। চলন্ত গাড়ি থেকে মেয়েটা নেমে গেল কি করে? কিছুতেই বুঝতে পারছে না সাক্ষ্য। এমনিতে সে ভূত প্রেত কিছুই মানে না। কলেজে পড়তে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সে। এসবের বিরুদ্ধে কত জায়গায় কত আলোচনায় অংশ নিয়েছে। অথচ এখন যা যা ঘটে যাচ্ছে সে তার কোনো কার্যকারণ খুঁজে পাচ্ছে না। এতক্ষণ তার মনে হচ্ছিল তাকে যেন কেউ নেশাগ্রস্ত করে রেখেছে। এখন তার চোখ থেকে ঘুম উধাও। স্বচ্ছ চোখে দেখতে পেল ঘড়িতে 10:30 বাজে। সাক্ষ্য গাড়ি বড় রাস্তার দিকে ঘোরানোর চেষ্টা করতেই যেন হাওয়া ফুঁড়ে উঠে এলো সেই মেয়ে। ঝর্ণার মতো হাসতে হাসতে বলল, পালাইন ছিলি কোথাকে? কি ভেবেছিলিস মু চলে তো যেছি? এবার সাক্ষ্য একেবারে চমকে গেল। এই এতক্ষণে সে একটু ভয়ও পেল। মেয়েটার আচরণের কোনো ব্যাখ্যা সে যুক্তি দিয়ে খুঁজেই পাচ্ছে না। সাক্ষ্য কোনো রকমের ঢোক গিলে বলল, চলন্ত বাইক থেকে নামলে কি করে? মেয়ে যেন এমন অদ্ভুত কথা শুনেইনি কোনোদিন। এমনভাবে গলায় একটু অবাক হওয়ার সুর তুলে বলল, তুই তো ঘুমাইন বাইকটা চালাইনছিলি। মু হেঁটে গেলে তাড়াতাড়ি ঘরকে যেতাম। চল কেনে, মোর ঘর ওই জঙ্গলটার পেছুতে, এসে তো যেছি। সাক্ষ্য আর কোনো উত্তর দিল না। আবার সেই বনজ গন্ধ মমা করছে এখন। ফের ঘুমে চোখ বন্ধ হয়ে যেতে চাইছে। অল্প সময়ের মধ্যে জঙ্গলের পেছনের একটা মাটির বাড়ির উঠোনে এসে বাইক দাঁড় করালো সাক্ষ্য। মেয়ে সাক্ষ্যর শরীরে ভর দিয়ে নামলো। আর তখনই সাক্ষ্যর শরীর অবশ হয়ে এলো। এক অপূর্ব ভালো লাগার ঘুরে ঢুকে গেল। উঠোনে একটা কুলুঙ্গিতে আলো জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে উঠোন ভরে আলপনা আঁকা, ফুল, লতা, পাতা, পাখির আলপনা। মেয়ে এক দৃষ্টে সাক্ষ্যর দিকে তাকিয়ে আছে। সাক্ষ্য জানতে চাইল, তোমার নাম কি? মেয়ে জলতরঙ্গ হেসে বলল, মোর ভালোবাসার মানুষ তো মুখে চাঁদমণি বলে ডাকত, আর সকলে বলতো ফুলমণি। ফুলমণির কথা সাক্ষ্যর কানে বাজল। ফুলমণি স্পষ্ট ডাকত কথাটা বলল। এখন কি তবে আর কেউ ডাকে না? সাক্ষ্যর ভাবনার ফাঁকে ফুলমণি ঘরে গেল। ফিরে এলো একটু পরেই। হাতে ঝকঝকে একটা কাঁসার গ্লাস, তাতে তরল কোনো পানীয়। সাক্ষ্যর মুখের সামনে ধরে বলল, খা কিনে, খুব খাটনিটো যেছে তোর। সাক্ষ্যর মনে অনেক প্রশ্নের ঝড় তাকে বেসামাল করলেও সে শরীরে কিংবা মনে কোনো জোর পাচ্ছে না প্রশ্ন করার মতো। সে ঢকঢক করে ওই পানীয় খেয়ে নিল। বেশ ঝাঁঝ আর টকটক স্বাদ। এমন পানীয় সে আগে কখনো খায়নি তো। ওই তরল খাওয়ার একটু পরেই তার শরীর অস্থির লাগতে শুরু করলো। সে ওই মাটিতেই বসে পড়ল। ফুলমণি যেন ভারী মজা পেয়েছে, এমনভাবে হেসে কুটোপাটি হয়ে যাচ্ছে। সে তার দু চোখের তারা নাচিয়ে সাক্ষ্যকে বলল, লাজ দেখবি, দাঁড়া কিনে, মোর সইগুলানকে ডাকি। সাক্ষ্য দেখল ফুলমণি তার এক হাত দিয়ে আর এক হাতে 3 তালি দিল। আর অমনি একদল ছেলে মেয়ে মাদল নিয়ে নুপুর পায়ে উঠোন জুড়ে নাচতে লাগলো। ওই নাচের সঙ্গে নিজেরাই গানও গাইতে লাগলো। সাক্ষ্যর ওদের সঙ্গে খুব নাচতে ইচ্ছে করছে। সে টলমলো পায়ে উঠে দাঁড়ালো। ফুলমণি তাকে নিজের কাছে টেনে নিল। সাক্ষ্য এর আগে কোনো দিন এই নাচ নাচেনি, কিন্তু তার এতটুকু ভুল হচ্ছে না। সে মাদলের তালে তাল মিলিয়ে ফুলমণির সঙ্গে নেচে যাচ্ছে, যেন এইভাবেই সে কতকাল ধরে নেচে যাচ্ছে।
নাচতে 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 সে নেশাগ্রস্তের মতো ফুলমণিকে জড়িয়ে ধরল। ফুলমণির শরীর থেকে উঠে আসা মাটি আর বুনো ফুলের গন্ধে সে একেবারে পাগল হয়ে গেল। সাক্ষ্য ফুলমণিকে জড়াতেই ফুলমণি বুকের ভেতর থেকে একটা ছুরি বের করে তাক করল সাক্ষ্যর দিকে। ফুলমণির হাতের ধারালো ইস্পাতের ফলা এই আবছা অন্ধকারেও চিকচিক করছে। সাক্ষ্য ভয় পেল না। সে ফুলমণিকে জড়িয়ে ধরে বলে যাচ্ছে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমায়। এবার ফুলমণি অদ্ভুত শব্দ করে গুঙিয়ে উঠল। এখন উঠোন ফাঁকা। যারা নাচছিল তারা কেউ নেই। নেই মাদলের শব্দ, ঘুঙুরের বোল। সাক্ষ্য ফুলমণিকে জড়িয়ে বসে আছে। ফুলমণি সাংঘাতিক হিংস্র হিস হিসে গলায় বলল, এই শহরের বাবুগুলান মদিকে ভোগ করবার লিগে আসে, শুধু কেউ ভালোটো বাসেলা। সাক্ষ্যর বুকের ভেতর গুমড়ে উঠল ফুলমণির কথা শুনে। একটু আগেও কাঁদছিল গুঙিয়ে। তখন থেকেই কষ্ট হচ্ছিল মেয়েটার জন্য। সাক্ষ্য তার নিজের ঘর, সংসার, বউ, মেয়ে সকলের কথা ভুলে গিয়ে ফুলমণির কষ্টে কাতর হয়ে পড়ল। ফুলমণি এখন আবার চোখের জলে ভেসে যাচ্ছে। সে মাটিতে পা ছড়িয়ে বসে কাঁদছে। ফুলমণির এই বেদনা সাক্ষ্যকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে অনাদি অনন্তকাল থেকে সে আর ফুলমণি যেন একই তারে বাঁধা পড়ে আছে। ফুলমণি তখন আকাশ ফাটিয়ে চিৎকার করে বলে যাচ্ছে, একদিন এক ছবি বাবু এলো, সে বলল মোর ফটক তুলবে, মু রাজি তো হলাম। তার আগে মোর মরত্ব মুখে ছেড়ে আর একটু মিয়াকে বিহা করেছে। ও ছবি বাবু মোর ছবিটো আঁকতে আঁকতে মুখে বলল, সে মুখে ভালোটো বাসে, সে মুখে কত সোহাগ করলো, বলল মুখে বিহাটো করবে। সাক্ষ্য অভিভূত হয়ে শুনছিল। জিজ্ঞেস করল, তারপর? ফুলমণি বলল, একদিন মুখে বলল দাঁড়া কিনে তোকে লিয়ে আঁকা ছবিটা মেলা দামে বিকাইনছে, টাকাটো লিয়ে আসি। সাক্ষ্য ফুলমণির মুখে চোখে হাত বোলাচ্ছে। মায়ায় ভরে যাচ্ছে তার মন। সে বলল, ফিরে এলো? ফুলমণির চোখে এখন নীরব জলের ধারা। সে বলল, এলোক নাই রে, আর কোনোদিনের লিগে সে এলোক নাই। সাক্ষ্যর চোখে মুখে গভীর কৌতূহল। জানতে চাইল তারপর? ফুলমণি জল ভরা দু চোখ তুলে বলল, তখন মন ভরা মাস মেলা খুঁজ করে করে তার ঘরকে গেলাম। মুখে দেখে এসে মেলার ডরটো পেলক। ওর হাতে কিছু টাকা দিয়ে বলল, এবার যা কিনে। তার ঘরকে বউ ছিলা সব রইছে জি, সে তো মুখে সত্যিটো বলে লাই রে। সাক্ষ্যর তর সইছে না। সে শেষ জানতে চায়। এদিকে ফুলমণি বড় বড় শ্বাস নিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে। সে ওইভাবেই বলল, মো তো টাকাটো চাইলাই, মো মোর সন্তানের বাপের পরিচয়টো চেয়েছি। সে মসজিদের কাছে হাট্টো মিনে বলল, চল কিনে আজ তোকে মায়ের থানে নিয়ে বিহাটো করব। মো ভাবলাম মোর ঘরটো হবে, মরদটো হবে, ছিলাটো হবে। মো গেলাম ওর সঙ্গে। এই কথা বলার পর ফুলমণি কেমন অস্থির হয়ে উঠল। উঠোন জুড়ে ঘুরতে লাগলো। সাক্ষ্যর অস্তিত্ব যেন মুছে গিয়েছে তার কাছে। এবার সে চিৎকার করে বলতে থাকলো, ও মুখে বিহার লিগে গলায় ফাঁসটো দিলক, মুখে লদিতে ভাসাইন দিলক, মুখে মুড়ছিল আর মুখটো দিকতে দিলক লাই। সাক্ষ্য স্তব্ধ। তার নেশার ঘোর কাটছে। সে বুঝতে পারছে না ফুলমণি জীবিত না মৃত। এবার ফুলমণি তেড়িয়ে এলো সাক্ষ্যর দিকে। ভয়ঙ্কর গলায় বলল, মোদিকে সস্তাটো ভাবিস লয়? মোদিকে শরীরটো সস্তা আছে? ঘরে বউ বাচ্চা রেখে মুখে ভালোবাসার কথা বলছিলি লাই? দিক কিনে এবার মিথ্যা ভালোবাসার লিগে কি দামটো দিতে হয়। ফুলমণি ছুরি নিয়ে সাক্ষ্যর কাছে ছুটে যায়। সাক্ষ্য প্রতিরোধ করার আগেই সে সাক্ষ্যকে লক্ষ্য করে তার বুকের ভেতর আমূল বিঁধিয়ে দেয় ওই তীক্ষ্ণ ছুরির ফলা। সাক্ষ্যর গলা থেকে আর্তচিৎকার বেরিয়ে আসে। ফুলমণির উঠোন ভিজে যায় সাক্ষ্যর টাটকা রক্তে। ফুলমণি ভয়ানক উল্লাসে বিভৎস হেসে ওঠে। তার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ সে অশরীরী হয়েও আজও এইভাবেই নিয়ে চলেছে। খুব ভোরবেলা কয়েকজন কৃষক চাষ করতে মাঠে যাওয়ার পথে একদা বসবাস করা ফুলমণি
আর শহরের ছবিবাবুর পরিত্যক্ত উঠোন দিয়ে শর্টকাট করতে গিয়ে আর এক শহরের বাবুকে দেখতে পেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। আবার একজনের প্রাণ গেল। তারা সাক্ষ্যকে সোজা করে শুইয়ে দিয়ে বুঝতে চাইল সে বেঁচে আছে কিনা। তারা তার নাম জানে না। গা ছুঁয়ে ডাকতে লাগলো। বোলপুর শহর থেকে কাজের জন্য ভাড়া করা বাইকটা মুখ থুবড়ে পড়ে আছে সামনে। জঙ্গল থেকে নানা রকম পাখির কলরব ভেসে আসছে। রোদ উঠেছে আকাশ জুড়ে, পরিচ্ছন্ন উজ্জ্বল ভোর। কাছাকাছি কোথাও কোনো গির্জা আছে, ঘণ্টা বাজছে গির্জার। সাক্ষ্য ওদের ডাকে সাড়া দিচ্ছে না। সে শুধু মাদলের শব্দ শুনতে পাচ্ছে, দ্রিম 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 দ্রিম। সে একটি কাজল রঙের মেয়ের মুখ দেখতে পাচ্ছে, যে একদিন ভালোবেসেছিল এবং ঠকে গিয়ে পৃথিবী ছেড়েছিল। মনের গভীর থেকে স্বপ্ন উঠে আসার মতো সাক্ষ্যর মনের নিভৃত কোণে ফুলমণি জেগে রইল। সে যেন হাওয়ায় ভেসে ভেসে তার কাছে এসে বলছে, মোর কি দোষ ছিল বুলকিনে? মুঝে বিশ্বাস তো করেছিলাম, মোর কি কোনো দোষ তো ছিল রে? যারা সাক্ষ্যকে এতক্ষণ ডাকছিল তারা এবার আরও লোকজন ডাকতে চলে গেল। সাক্ষ্যর শরীর থেকে সবটুকু রক্ত বেরিয়ে গিয়ে সে এখন নির্ভার, হালকা, ফুরফুরে, পালকের মতো। তার এখন নিজের সংসার, বউ, মেয়ে, কারো কথা মনে পড়ছে না। সে শুধু ফুলমণির কান্না ভেজা মুখের কথা ভাবছে। সে ভাবছে, ফুলমণিকে যখন শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল তখন কি তার খুব ব্যথা লেগেছিল? তার ভাবনার অবসরে একটা নীল রঙের পাখি জঙ্গল থেকে উড়ে উড়ে সাক্ষ্যর বুকের ওপর বসল। সাক্ষ্য আবার সেই বুনো ফুলের গন্ধ পেল। আবার সে আচ্ছন্ন হলো ওই গন্ধে। এবার সে সত্যি সত্যি গভীর নিদ্রায় ডুবে গেল।